গীতা আর স্বস্তিকের ভালোবাসা দেখে অদ্ভুত কাণ্ড করলো সাত্বিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা আর স্বস্তিকের বিয়েটা তো কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে চলে এসেছে বড়বাবু। বড়বাবু বেশ বড় দেখে একটা ফুলের তোড়া নিয়ে এসে গীতা আর স্বস্তিককে অভিনন্দন জানায়। গীতা আর স্বস্তিক তখন খুব খুশি হয়ে যায়। আর বড়বাবু তখন বলে, এই যে স্বস্তিক, আমাদের মেয়ে কিন্তু একটু ডাকাবুকো আছে, কোর্টে তো মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে, একটু বুঝে শুনে নিও বাপু। আর স্বস্তিক তখন বলে, সে তো নিশ্চয়ই। তখনই গীতা বলে, বড়বাবু আমি কিন্তু খুব খুশি হয়েছি, আপনি এসেছেন, নিজে এসে আমাকে অভিনন্দন জানিয়েছেন, এর থেকে ভালো কথার কি হতে পারে। বড়বাবু তখন বলে, ও মা, আজ অগ্নিকন্যার বিয়ে আর আমি আসবো না সেটা হতে পারে কখনো? আজ যে আমাকে আসতেই হতো অগ্নিকন্যা। আমি খুব খুশি হয়েছি, এত আয়োজন এত কিছু দেখে মন ভরে গেল। আপনার বিবাহিত জীবন সুখের হোক, আপনি অনেক ভালো থাকুন আপনার স্বামী আর সংসারকে নিয়ে, আমি এটাই প্রার্থনা করব। তার মধ্যেই গীতা বলে, সে তো নিশ্চয়ই বড়বাবু, আজকে কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে। আর গনসা উকিলও সেই একই কথা বলে আর বলে, হ্যাঁ বড়বাবু, বাইরে ঢালা ব্যবস্থা করেছি, যেটুকু সাধ্য হয়েছে পেরেছি, ঠাকুরকে দিয়ে রান্না করেছি, আজকে আপনাকে খেতেই হবে। কিন্তু বড়বাবু বলে, না না না, অন্যদিন এসে খাবো, আজ আর সম্ভব না, আজ অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে তো। শুধুমাত্র আসলাম একটু অভিনন্দন জানিয়ে যাই, কারণ না হলে তো পাশে অভিনন্দন জানালে খুব একটা ভালো লাগবে না। তার মধ্যেই চলে এসেছে কৃপান এসেছে কিছু রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে। আর এগুলো দেখার পরেই সবাই একটু অবাক হয়েছে, কারণ সম্ভবত এগুলো যারা মরে যায় তাদেরকেই দেওয়া হয়। আর ঠিক তখনই এসে বলে, দেখ আমার হাতে রজনীগন্ধা ফুল রয়েছে, এগুলো মরার খাট সাজানোর জন্যও লাগে, আবার বিয়ে বাড়ির ফুলসজ্জা খাট সাজানোর জন্যও লাগে। তুই আমার সাথে যা যা করেছিস এক একটা হিসাব নেওয়ার পালা এখন, বুঝেছিস তো? আর তখনই পদ্ম বলে, মুখ সামলে কথা বলুন। আর এর মধ্যেই বড়বাবু বলে, এই কৃপান, এই তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই এই সমস্ত কথা বলছিস? কৃপান তখন বলে, বড়বাবু মুখ সামলে কথা বলুন, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আর তখনই বড়বাবু বলে, তাই নাকি? আমাকে শেখাচ্ছিস আমি কিভাবে কথা বলবো আর কিভাবে বলবো না? একদম শেখাতে আসবি না, খারাপ হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। এর মধ্যে কৃপান মনে মনে ভাবে, যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, আমি তো পদ্মকে ছাড়বো না। আর এই যে অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি আমার গায়ে যে সমস্ত সেকশনগুলোকে লাগাতে চলেছেন তার প্রত্যেকটা অন্যায় আমি পদ্মর সাথে করব, তারপরে আমি জেলে যাব, তাতে আমার কোনো দুঃখ হবে না। এরপর গীতা বলে, পদ্মকে ছুঁয়ে তো দেখ, তারপর দেখ তোর কি অবস্থা করি। এরপর গীতা ঠাস করে এক চড় মেরে দেয় কৃপানকে। আর তখন বড়বাবু বলে, এখান থেকে যাবি নাকি এখনই অ্যারেস্ট করব, কোনটা? কৃপান তার দলবল নিয়ে চলে যায়। এর মধ্যেই গীতা বলে, বড়বাবু আপনার সাথে আমার কিছু কথা আছে। গণেশ উকিল বলে, আবার কিসের কথা? থাক না এখন মা, এই সমস্ত কথা বলার কি খুব দরকার? আজকের দিনটা তোরা সবাই মিলে একটু আনন্দ করলে হয় না? তখনই গীতা বলে, কথা বলাটা দরকার বাবা, কথা না বললে কোনোভাবেই হবে না, কথাটা বলতেই হবে। এরপরে গীতা জিজ্ঞেস করে, বলছি আপনি একটু সাইডে আসুন না, আপনি নৃপেন বলে কাউকে চেনেন? তার ডাকনাম হলো ন্যাপা, ওই আমার গায়ে আঘাতটা করেছিল, কোপটা ওই আমাকে মেরেছে। আপনি যেভাবেই হোক ওকে তোলার ব্যবস্থা করুন। ওকেই ফিট করেছিল ভজন মিত্তির আর অগ্নিজিৎ মুখার্জি, তাহলে আমার কেসটা লড়তে অনেক সুবিধা হবে। তখন বড়বাবু বলে, ঠিক আছে অগ্নিকন্যা, আপনি যেমনটা বললেন তেমনটাই হবে, আমি চেষ্টা চালিয়ে যাব, হাল আমি কোনোভাবেই ছাড়বো না। এর মধ্যেই ঠাম্মি নিজের আলমারি থেকে বড় একটা গয়না বার করেছে। প্রলয় তখন বলে, এটা দিয়ে কি হবে মা? ঠাম্মি বলে, এটা আমার ঠাম্মি শাশুড়ি আমাকে দিয়েছিল, এই হারটা পরিয়েই আমি আমার গীতাকে আশীর্বাদ করব। এটা অনেক বড় একটা সম্মানীয় জিনিস, শুধু একটা গয়না না, অনেক কিছু এটা। চল আমাকে একটু নিয়ে যাবি? তখন প্রলয় বলে, কেন নিয়ে যাব না, নিশ্চয়ই নিয়ে যাব, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলেই প্রলয় নিয়ে যাচ্ছে। এর মধ্যেই বিয়ে বাড়িতে নাচ গান হই হুল্লো শুরু হয়ে গেছে, যা দেখার পর সাত্বিক বুঝতে পারে গীতা স্বস্তিককে আর স্বস্তিক গীতাকে ভীষণ ভালোবাসে, তাই ওদের ভালোবাসার মধ্যে না আসাটাই ভালো। সাত্বিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে, কিন্তু গীতার প্রতি আর ভালোবাসা দেখাতে চায় না সাত্বিক, কারণ গীতা এখন অন্য কারোর স্ত্রী, আর গিনিকেও সে ভালোবাসতে চায় না। এর মধ্যেই ঠাম্মি এসে গান ধরেছে, যা শোনার পর সবারই আরো বেশি করে ভালো লাগে। ঠাম্মি এসে গীতাকে বলে, দেখ তো আমি কি এনেছি, এটা হলো আমার ঠাম্মি শাশুড়ির গয়না, সে আমার মুখ দেখে আমাকে পরিয়ে দিয়েছিল, আজ এই গয়না তোর। তখনই গীতা বলে, কি বলছেন ঠাম্মি? ঠাম্মি তখন বলে, হ্যাঁ কেন, ভুল কিছু বলেছি বলে তোর মনে হয়? কোনো ভুল কিছু বলিনি, যা বলেছি সেটা একদমই সত্যি। এরপর গীতাকে পরিয়ে দেয়।
অন্যদিকে গিনি ঠাম্মির ঘরে গিয়ে ঠাম্মিকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় যে ঠাম্মি কোথায় গেল। এরপর ঠাম্মির গয়নার বাক্সে যে গয়নাটা রাখা ছিল সেটা দেখতে না পেয়ে গিনি তাড়াতাড়ি করে ফোন করেছে ঠাম্মিকে আর বলে, আপনি কোথায় রয়েছেন? ঠাম্মি তখন বলে, আমি এখন রয়েছি গীতার বাড়িতে, গীতারই সামনে দাঁড়িয়ে আছি। গিনি বলে, আপনার গয়নার বাক্সে ওই বড় গয়নাটা কোথায়, যেটা আপনার ঠাম্মি শাশুড়ি আপনাকে দিয়েছিল? আর তখনই ঠাম্মি বলে, আমার কাছে আছে, আমি সেটা গীতাকে দিয়ে দিয়েছি। কেন? ওটা গীতারই প্রাপ্য অধিকার রয়েছে পাওয়ার। গিনি তখন বলে, আমি হলাম এই বাড়ির বড় বউ, আপনি আমাকে না দিয়ে গীতাকে দিয়ে দিলেন কেন? ঠাম্মি বলে, এই তোমার বড় একটা দোষ গিনি, তুমি প্রচন্ড লোভী, জানো তো, লোভে পাপ আর পাপে মৃত্যু। তাই এই সমস্ত কথা বলো না। আমার যাকে ইচ্ছা হয়েছে দিয়েছি, আমার যাকে ইচ্ছা হবে দেব, আর তুমি বেশি কথা বলবে না। গিনি তখন বলে, এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি ঠাম্মি, এটা কিন্তু আপনি অন্যায় করলেন, কাজটা ভালো করলেন না। আর ঠাম্মি তখন বলে, আমি কি করব না করব সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে জানবো না, বুঝেছো? এর মধ্যেই ফোনটা কেটে দেয় ঠাম্মি। আর তখনই গীতা জিজ্ঞেস করে, কি হয়েছে ঠাম্মি, কে ফোন করেছিল? বলতে না বলতেই গীতার ফোনে ফোন করেছে গিনি আর বলে, তোর প্রচন্ড লোভ তাই না? তুই ঠাম্মির দেওয়া হারটা কেন নিলি বল? ওটাতে তো আমার অধিকার আছে, তুই ওই হারটা কেন নিয়েছিস? তখনই গীতা বলে, তুই এমন করে কথা বলছিস কেন আমার সাথে দিদি? তুই জানিস না যে এই হারের প্রতি আমার কোনো লোভ নেই? ঠাম্মি আমাকে পরিয়ে দিয়েছে বলেই আমি এটা নিয়েছি, না হলে এটা নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। তখনই গিনি বলে, থাক থাক, এখন এই সমস্ত কথা বলে কাটাতে চাইছিস। এই শোন, তোকে না আমি হাড়ে হাড়ে চিনি, তুই কি করতে পারিস আর কি পারিস না সেটা আমার থেকে বোধহয় ভালো কেউ আর জানে না। আর এসব শোনার পরেই তখনই গিনির কথা শুনে গীতার খারাপ লাগে। তার মধ্যে স্বপ্নাদেবী এসে বলে, দে ফোনটা আমাকে দে, দে আমি কথা বলছি তোর দিদির সাথে। এরপরেই স্বপ্নাদেবী বলে, কি রে, তুই তোর বোনকে এইভাবে কাঁদাচ্ছিস কেন? কি কি অন্যায় করেছে ও? তখন গিনি বলে, আমার ঠাম্মির দেওয়া হারটাও কেন নিল? ওই হারটা তো আমার অধিকার রয়েছে, সেই হারটাও কেন পড়বে গলায় তুমি বলো তো? স্বপ্নাদেবী বলে, গিনি তুই এত হিংসুটে কবে থেকে হলি? আমি তো এইরকম শিক্ষা তোকে কোনোদিনও দেইনি। গিনি তখন বলে, থাক মা থাক, শিক্ষা নিয়ে আর বড়াই করার মতন কিছু হয়নি, আমার আর ভালো লাগছে না, বুঝেছো তো? এ সমস্ত কথা আর বলো না, অনেক বলে ফেলেছো। আমাকে আমার কাজটা করতে দাও, আমার প্রাপ্য জিনিস আমার চাই, আমি আমার প্রাপ্য জিনিস কাউকে দেব না। আর স্বপ্নাদেবী বলে, তুই ভুলে যাস না যে আমিও তোর মা হই, তুই এই সমস্ত কথা বললেই যে সবকিছু পেয়ে যাবি তেমনটাও না, বলে ফোনটা কেটে দেয়। গিনি তখন মনে মনে বলতে থাকে, সবকিছু আবারও সবকিছু গীতা আমার থেকে কেড়ে নিতে চাইছে, কিন্তু আমি যে এবার আর এত সহজে এটা হতে দেব না, কোনোভাবেই না, এর একটা বদলা তো আমাকে নিতেই হবে। এর মধ্যেই রাত হয়ে গেছে, সবাই সবার ঘরে ঘুমিয়েও পড়েছে, কিন্তু গীতা এখনো কিছু খায়নি। স্বস্তি গীতার জন্য খাবার নিয়ে আসে আর বলে, নিন খেয়ে নিন, আমি খাইয়ে দিচ্ছি। গীতা বলে, আপনি খেয়েছেন? স্বস্তিক বলে, তোমার এখন ঠিক টাইমে ওষুধগুলো খাওয়াটা দরকার, কিন্তু তার আগে খেতে হবে, হা কর আমি খাইয়ে দিই। আর এটার জন্য গীতার খুবই ভালো লাগে।